সুধী মণ্ডলী, জি চেঁচিয়ে বলছি, আমার কেন যেন মনে হচ্ছে যে শেষ পর্যন্ত আমার কথা পৌঁছাবে না যদি চিৎকার না করি। আমি কিছুক্ষণ আগে এখানে এসে বসেছি, তো আমি ঠিক দেখিনি, তুলে চলে যান আমি ঠিক দেখিনি যে কে ঘোষণা করছে। আর আমার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তার ফলে তাকে আমি ঘোষককে দেখতেই পাচ্ছিলাম না। তো হঠাৎ দেখলাম ভারী গলায় একজন কে ঘোষণা করছে। আমার পোছাচ্ছে না, আমি একদিন ওনার পোছাবো। তো ভারী গলা, তাহলে লোকটাও ভারী হবে। আমি এটা ভাবলাম যে লোকটাও নিশ্চয়ই ভারী হবে। তো আমার সামনে থেকে ভদ্রলোক সরে গেলেন। আমি দেখি যে একটা বাঁশের পাতা এইখানে দাঁড়িয়ে কাঁপছে। কেমন, আবার মাঝে মাঝে একটু স্মার্টও হয় দেখি। তো এখন অনেক বক্তৃতাও শুনলাম এখানে। আমি ঠিক বাতিঘরের প্রথম উদ্বোধনে আমি থাকি নাই, কিন্তু চট্টগ্রামের উদ্বোধনে ছিলাম, ঢাকার উদ্বোধনে ছিলাম, রাজশাহীর উদ্বোধনে ছিলাম, সিলেটে বোধহয় উদ্বোধনে আমি ছিলাম না, কারণ সিলেটের একটু সমস্যা হলো যে ওরা কয়ের উচ্চারণ করতে পারে না, ককে বলে খ। আমার কথা শুনে মনে হতে পারে যে আমার বাড়ি কলকাতা, কিন্তু আসলে আমার বাড়ি সাতক, তাই না? আপনার কি সিলেট নাকি? আচ্ছা, যা হোক, তো সেই জন্য ওদের কথার কাজের মধ্যে একটু পার্থক্য। সিলেটে কেউ থাকলে কিছু মনে করবেন না। হ্যাঁ, এটা নিতান্তই রসিকতা, দেখতে ভালো লাগে, জায়গা আছে বসে যাও। তো এটা তো এখানে অনেক কথা হয়েছে। মহিউদ্দিন সাহেব এখন বয়সকালে এসে স্টার হয়েছে। যে সময়ে ফল পেকে মাটিতে পড়ে, সেই সময় উনি গজাচ্ছেন। হ্যাঁ, ওনার শুরু। তো উনি বলেছেন যে আমরা এইখানে কি করছি, এটা এই যে 20 বছর করছি। হ্যাঁ, বাতি ঘরের 20 বছর উপরে। হ্যাঁ, বাতি ঘরের 20 বছর, সেটা আমি জানি। কারণ ওই 20 বছর শুধু বাতি ঘরের হয় নাই, আমারও হয়েছে। কেমন, এবং 20 বছর যাওয়া যে কি এই বয়সে, কেমন। তো এখন উনি বলেছেন যে আমরা এখানে বাতিঘর হয়েছে, ভালো হয়েছে। আমি কিন্তু সবসময় মনে করি যে কোনো একটা প্রতিষ্ঠান একা একা বড় হবে, এটা ঠিক হয় না। আপনারা দেখবেন যে বট গাছ এত বড় হতে পারে কেন, অন্য গাছ তো হতে পারে না। কারণ বট গাছ বড় হয় দাড়িতে, বট গাছ থেকে দাড়ি নামে, সেগুলো মাটিতে পড়ে। আমি একটা বট গাছ দেখেছি ওই শিবপুরে, কলকাতায়। সেই বট গাছটা 20 একর জমির উপরে, 20 একর মানে 60 বিঘা জমি নিয়ে একটা বট গাছ। আমি সেদিন ভেবেছিলাম যে এই বট গাছটা এত বড় হতে পারলো কেন? কারণ সে একা বড় হয় নাই, তার প্রতিটা ডাল বড় হয়েছে, তার প্রতিটা অঙ্গ বড় হয়েছে, তারপর তার আশেপাশে যা কিছু ছিল সব বড় হয়েছে, সেই জন্য সে বড় হয়েছে। কেমন, আমরা একা একা বড় হতে চাই, এটা কিন্তু এটা হয় না।
এটা কিছু দূর হয়, তারপরে আর হয় না, কেমন ভেঙে যায়। আর বাংলাদেশ তো একটা ভয়ঙ্কর জায়গা। বাংলাদেশে বড় কিছুকে সহ্য করে না মানুষ। হ্যাঁ, মাথাটা যদি একটু লম্বা হয় তো বললো যে একটু মাথাটা উঁচা উঁচা দেখা যায়, এটা পালিশ করে দে, সাইটটা দেখ। কেমন পালিশ কর। তো পালিশ করার এত লোক এবং সাহায্য করার এত কম লোক, কেমন যে তার ফলে আমাদের দেশে সংগঠন হয় না, এমনকি ব্যবসা সংগঠনও হতে পারে না। হয়, কিন্তু এক সময় দেখা যায় যে সেটা কোলাপস করে যাচ্ছে। তো এইটা এক একজন এক এক কথা বললেন। আমার কিছুক্ষণ আগে এই যেমন গান গাইলো, আরে ঠিক আছে, তারা তার মতো মজা করুক, আমরা আমাদের মতো কথা বলি, কোনো তো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে কি রেওয়াজ, কই এই যে রেওয়াজের কাজ কারবার আমি কিছু বুঝি না। ওর মাথায় টাক হয় নাই, কেমন আমি জানি না দীপঙ্করের ব্যাপারটা কি, কেমন। এবং আমরা ছোটবেলায় রেটরিক পড়তাম, সেই রেটরিকের বইয়ের মধ্যে থাকতো যে আমাদের জমিদার বাবু যে পরসর্বস্ব লুণ্ঠনকারী, তিনি যে লম্পট, তিনি যে অমুক, তিনি যে তমুক, যত রকম খারাপ বিষয় আছে সে সম্বন্ধে আমি নীরব থাকতে চাই। কেমন, আমিও দীপঙ্কর সম্বন্ধে নীরব থাকতে চাই। হ্যাঁ, কিন্তু রেওয়াজ কেন, ওর না পড়েছে টাক, না প্রেমে ব্যর্থ হয়েছে, হ্যাঁ, বরং প্রেম করে বিয়ে করেছে, কেমন। এবং এখন সেই স্ত্রী মফস্বলে সেইখানে আছে, অফিসার বিরাট, আর সে এখানে এই করছে বিরহ বেদনায়। হ্যাঁ, সেই যক্ষ আর যক্ষ প্রিয়ার মতো দুইজন দুইখানে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। কেমন, কেন দেখা হয় না রে। হ্যাঁ, আমাদের মহিলা আসতেন আমাদের বাসায়, হঠাৎ গান গেয়ে উঠতেন, হ্যাঁ, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। এটা বলে হঠাৎ তার মনে পড়ে যেত যে ব্যাপারটা তো খুব দুঃখের, তখন সে গান গেয়ে। তো যা হোক, একটা আমার নিজেরও ইচ্ছা ছিল ছোটবেলায়, অল্প বয়সে, যে বাঙালির হাতে বই তুলে দেওয়া যায় কিনা। লাইব্রেরি করা কিন্তু খুবই কঠিন। এই যে শহরে শহরে লাইব্রেরি থাকে, এগুলো কিন্তু চলতে চায় না। কেন চলতে চায় না, আমি একটা উদাহরণ দিই। একদিন আমি আর আমার এক বন্ধু তার বাড়িতে যাচ্ছি রিক্সায় করে, গল্পটা আমি লিখেছি কয়েকদিন আগে। তার বাড়ি যাচ্ছি আমরা, রিক্সায় উঠেছে এবং সে রিক্সা করেছে। তো বাড়ি যখন কাছাকাছি, বাড়ির দূরের থেকে দেখা যাচ্ছে, সে তখন রিক্সাওয়ালাকে বলেছে যে রিক্সাওয়ালা, ওই যে বাড়িটা, ওর সামনে যেয়ে থামবে। রিক্সাওয়ালা একদম বাড়ির সামনে যেয়ে মোটামুটি বাউন্ডারি ওয়ালের সামনে থেমেছে, কিন্তু দরজার সামনে যায় নাই। সে বলল যে, তোমাকে বললাম এই দরজার সামনে গেলে না, যাও। সেই বুড়ো রিক্সাওয়ালা ততক্ষণ নেমে গেছে রিক্সা থেকে, তাকে আবার সে রিক্সায় তুলে ওই 4 হাত বা 5 হাত দূরে তার গেট, সেই গেট পর্যন্ত দিল। আমি সেই দিন বুঝেছি যে বাংলাদেশে লাইব্রেরি সম্ভব না, কারণ প্রত্যেকটা বাড়ির দরজায় তো লাইব্রেরি হবে না। লাইব্রেরিতে যেতে হলে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট
হয়তো 15 মিনিটও হাঁটতে হতে পারে। আমি হাঁটতাম, আমার জন্য না। আমার বড় বোন ছিলেন, তিনি উপন্যাস খোর। কেমন, প্রত্যেক সপ্তাহে তার 2টো উপন্যাস চাই। রূপকথার এক রাক্ষসের গল্প আছে না, প্রত্যেক দিন একটা করে মানুষ চাই। আমার বোনের সেরকম 2টো করে উপন্যাস, এবং সেটা আমার 1.5 মাইল হেঁটে আমাকে সেই বই নিয়ে আসতে হতো। আনতাম, উনি পড়তেন, আবার যেতাম, আবার আসতাম, আবার যেতাম, আবার আসতাম। সবই উনি করতেন, কিন্তু আমাকে উপন্যাস পড়তে দিতেন। হ্যাঁ, ওর মধ্যে প্রেমের কথা টথা থাকে রে, এটা কিন্তু তুই পড়তে পারবি। এটা কিন্তু তারপরে এমনকি মোহন সিরিজ পর্যন্ত পড়তে দিতেন না, কারণ মোহন সিরিজের মধ্যে রমা নামে একজন রমরমা নায়িকা আছে, সে আবার আমার মাথা ঘুরিয়ে দেয় কিনা। কারণ আপা এত পড়ার পরেও যখন তার মাথা ঠিক ছিল, আমি কি কিছু পড়তে পারতাম না? হ্যাঁ, মাথা কি এতই নষ্ট হতো, যার ফলে সারা জীবন উপন্যাস পড়ার সংখ্যার দিক থেকে আমার জীবন একটু কমতি হয়ে গেছে। উপন্যাস আমি ঠিক মতো পড়তে পারিনি। আচ্ছা, তো এখন আমরা সবাই মিলে বড় হব, এই দেশ সবাই মিলে বড় হবে। এইখানে যদি এরকম প্রতিষ্ঠান আরো আসে, আমরা চাই তারা আসুক। কেমন, আমরা একা একা করতে গেলে তো বলে যে মাথাটা একটু একটু পালিশ করে দে, কেমন, সে করবে। তো সেই জন্য আমরা চাই যে হোক। আর কে যেন কি বললেন, আর ওর গান, ওই গানটা আমার খুব ভালো লাগে, এবং আমার ধারণা ছিল যে এখানে ভালো নাও লাগতে পারে, কারণ মাইক্রোফোন শেষ পর্যন্ত যাচ্ছে না, হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু দেখলাম যে না, সবাই পছন্দ করলো, তো সুতরাং আমার পছন্দটা ঠিক আছে। হ্যাঁ, আমি গান গাইতে পারি নাই জীবনে, কিন্তু গান কিন্তু আমি মেলার গান শুনেছি। আমার জীবনের একটা প্রধান অংশ গান শোনার মধ্যে চলে গেছে। তো এখন এইটা তো সব জায়গায় কি করতে পারবে? খুব ভালো হতো যদি প্রত্যেকটা জেলাতে একটা করে এরকম করা যেত, কিন্তু আমাদের তো পাঠক নাই। হ্যাঁ, আমি যখন এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের ধারণার মধ্যে এসেছিলাম, তখন একটা প্রতিজ্ঞাই করেছিলাম যে বাঙালিকে বই ধরা। ব্রিটিশরা চাইনিজদের যেরকম চা ধরিয়েছিল, আমরাও বাঙালিকে বই ধরাব। কেমন, এবং 2.25 কোটি পাঠককে আমরা পড়িয়েছি। কেমন, মানে এটা যে ব্যর্থ হয়েছে তা না, কিন্তু কিছু মানুষ আবার লেগেও গেছে যে যেন এবার থামেন, বেশি হয়ে যাচ্ছে। কেমন, এবং এত ক্ষুদ্র মনা মানুষ এ দেশে আছে, তো তাতে কিছু না। কেমন, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? বঙ্কিমের সেই কথাটা আমার কাছে খুব মনে হয়, যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? আমি ভালো হওয়ার চেষ্টাই করব। তো যা হোক, এটা তো আমরা একটা কাজ, ওর কাজ কিছুটা শ্রম কিছুটা কমিয়ে দিতে চাচ্ছি। সেটা হলো যে আমরা বই মেলার আয়োজন করতে যাচ্ছি। কারণ আমাদের দেশে একটা মাত্র বই মেলা হয়, সেটা কোথায় হয়? বাংলা একাডেমি, ঢাকা শহরে। সারা দেশ কিন্তু বইহীন, কোনো জায়গায় বইয়ের ফ্যাসিলিটি, সুযোগ নেই, সুবিধা নাই, শুধু ঢাকা। তো রবীন্দ্রনাথের একটা খুবই সুন্দর কথা আমার মনে হয়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন
যে সারা দেশকে বঞ্চিত করিয়া শুধুমাত্র নগরে রাজধানীতে সম্পদ পুঞ্জীভূত করাকে যেমন একটা জাতির স্বাস্থ্য বলে না, না, সমস্ত শরীরকে বঞ্চিত, যেমন হ্যাঁ, সমস্ত শরীরকে বঞ্চিত করিয়া শুধুমাত্র মুখে রক্ত সঞ্চারকে যেমন স্বাস্থ্য বলে না, তেমনি সারা দেশকে বঞ্চিত করিয়া শুধুমাত্র রাজধানীকে বৈভবপূর্ণ করা, এটা একটা জাতির স্বাস্থ্য। প্রত্যেক জায়গায় যেতে হবে আমাদের। তো সেই জন্য আমরা ব্যবস্থাও করে ফেলেছি। আমরা আশা করছি যে এই বছর থেকে আমরা সারা দেশে 200 বইমেলা আমরা করার চেষ্টা করি। তা আমার ধারণা যে যদি সেটা করা যায় তাহলে বই আরো যাবে। আমরা স্কুলের ছেলে মেয়েদের বই পড়িয়েছি, কলেজের ছেলে মেয়েদের বই পড়িয়েছি, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের বই পড়িয়েছি। কেমন শেষ পর্যন্ত দেখলাম বাড়ি বাড়িতে ওই যে হাঁটবে না, হেঁটে লাইব্রেরি পর্যন্ত যাওয়ার শক্তি নাই, কেমন গেটের সামনে যা, এইটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। তো গেটের সামনে তো যাওয়া, তো সুতরাং কি করতে হবে আমার? পাঠককে কি আমি লাইব্রেরির কাছে পাঠাবো, না লাইব্রেরিকে পাঠকের কাছে পাঠাবো? আমাদের উচিত লাইব্রেরিকে পাঠকের কাছে পাঠাবো। পাঠক অত হাঁটতে রাজি না আমাদের দেশে, কেমন? অনেকে বলে যে আমরা অনেকে অলস না, অক্ষম, শরীরে কুলায় না। এদেশের প্রবাদ হচ্ছে বসতে পেলে শুতে চায়। বসতে পেলে শুতে চায় কেন? বসতে পেলে দাঁড়াতে চায়, হতে পারত। দাঁড়াতে পারলে হাঁটতে চায়, হাঁটতে পারলে দৌড়াতে চায়, দৌড়াতে পারলে আক্রমণ করতে চায়, জয় করতে চায়, রাজ্য মানে সাম্রাজ্য করতে চায়। এই প্রবাদটা তো হতে পারতো আমাদের, না হয়ে বসতে পেলে শুতে চায়। কারণ কি একটাই, বসে থাকতেও কিন্তু কিছু কষ্ট আছে, ওই কষ্ট করার শক্তি আমাদের হয় না। সুতরাং পাঠক লাইব্রেরির কাছে আসবে, লাইব্রেরির পাঠকের বাড়ি সেই জন্য আমরা ভ্রাম্যমান লাইব্রেরি করেছি। কেমন জানি না শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা, কারণ কিছু চক্রান্তকারী এইটাকেও ধ্বংস করতে যাচ্ছে। আর কোথায় যাব? তো যা হোক, আমরা এই লাইব্রেরির এই প্রকাশনার, তবে আমি চিরকাল বিশ্বাস করি যে প্রকাশক তার বইয়ের দোকান না দেওয়াই ভালো, এবং যে বইয়ের দোকান দেয় তার প্রকাশনা না করাই ভালো। কেমন সব সময় একটু সেজদা দিতে হয় একখানে, বেশি হয়ে গেলে, হ্যাঁ, যদি দেখা গেল যে বইয়ের দোকান হিসেবে সারা দেশকে আমি কাভার করে ফেললাম, তখন যদি প্রকাশনা হয় তাহলে পরে বেটার হবে। কেমন? তবে বইয়ের দোকানে আমি জানি না, সেদিন হিসাবে তো দেখলাম যে যা বই বিক্রি হয় তাতে তো ও হাসে কি করে আমি তো বুঝি। অনেক বই বিক্রি হয়, কিন্তু তারপরেও একটা প্রতিষ্ঠান চালানোর একটা খরচ আছে না, সেটা কুলিয়ে ওঠা যায়। তো যা হোক, আমাকে একটু আগে কে যেন বলেছিল যে আপনি নিশ্চয়ই দাঁড়িয়েই প্রথমে বলবেন যে আমার শরীরটা খারাপ।
আমরা যে বুড়ো হচ্ছি এই জন্য কত ব্যঙ্গ বিদ্রুপ যে সহ্য করতে হয়। হ্যাঁ, হইছেন তো বুড়া। হ্যাঁ, আবার কথা কন, কিন্তু সত্যি সত্যি বুড়ো হলে অসুখ হয়। কেমন? তো আমারও একটু শরীরটা খারাপ। ঠিক। হ্যাঁ। ও তুমিই তো বলেছিলে। হ্যাঁ, দুষ্কৃতকারী হ্যাঁ নিজেই সামনে, হাজির না শুধু সামনে। এখন না আবার দৌড়ে বসে যায়, কেন আপনার শরীর খারাপ? কেমন জামা ধরে এটা বলতে পারে। এখন সবকিছুই ভালো হোক, সারা দেশের সবকিছু ভালো হোক। হ্যাঁ, আমাদের ব্যবসা ভালো হোক, আমাদের চিন্তা ভালো হোক, আমাদের জ্ঞান ভালো হোক, আমাদের মূল্যবোধ ভালো হোক। কেমন? আমরা এটা বিশ্বাস করবো যে এটা একদিন না একদিন হবে। একবার যখন স্বাধীন হয়েছি আমরা, এখন স্কাই ইজ দ্য লিমিট। আজ পারবো না, কাল পারবো না, পরশু পারবো না, কিন্তু একদিন একদিন আমরা পারবোই। আমাদের এটা বিশ্বাস করতে হবে। কেমন? তো ওদের যে যাত্রা, সেই যাত্রাও একদিন সত্যি সত্যি সফল হবে অনেকের মতন। এবং এই বাংলাদেশ নিশ্চয়ই একদিন, হ্যাঁ, ফুলের বাগান না হোক, অন্তত গাছপালায় ভরা একটা জায়গা। কেমন? আমি আজকে দেখছিলাম পত্রিকার মধ্যে যে লন্ডন শহরে মানুষ যতগুলো, গাছও ততগুলো। আর আমি একটা পাড়ায় থাকি, সেই পাড়ায় আমার তো মনে হয় 50,000 লোক আছে এবং একটা গাছ নেই। কেমন? আমরা শুধু কার্বন, তাই না, কার্বন ডাইঅক্সাইড আমরা নিচ্ছি। এর মধ্যে আমাদের ক্যান্সার হবে, এর মধ্যে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব আমরা, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। এইটা কিন্তু এটা কি থাকবে? আস্তে 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 আমরা চেঞ্জ করব। এই যে মেট্রো রেল, আমরা তো এটা একসময় স্বপ্নের মতো ভাবতাম যে হ্যাঁ, নিউ ইয়র্কে থাকতে পারে, টোকিওতে থাকতে পারে, প্যারিসে থাকতে পারে, কিন্তু ঢাকায় মেট্রো রেল, এটাও তো হচ্ছে, হবে, অনেক কিছুই হবে। কেমন? এর সঙ্গে একই সঙ্গে যদি নৈতিকতাও উপরে থাকতো তাহলে আরো ভালো হতো। কিন্তু সেটা আজ না কাল হবে, পরশু হবে, হবেই। এটা আমাদের বিশ্বাস করতে হবে। তা আমরা তোমাকে বিশ্বাস করছি, আশা করছি তুমি হবে। এটা রবীন্দ্রনাথের সে একটা জোক আছে, আজকে একটা জোক পড়লাম যে স্ত্রী স্বামীকে ধাঁধা দিচ্ছে, বলতো এমন কোন জিনিস আছে পৃথিবীতে যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না? তো স্ত্রী বলছে, আরে স্বামী বলছে যে কেন, ওই পাশের বাড়ির বৌদি। বেশি দূরে যাওয়ার কেমন? আরে কি জোক বলতে গিয়ে কি জোক বলে ফেললাম। হ্যাঁ, না আজকেই এটা পরিচিত হলো, সেই জন্য আমি এটা করতে পারছি না। তারপরে আরো অনেক, তো এটা যা হোক। কি রবীন্দ্রনাথের? হ্যাঁ, রবীন্দ্রনাথ। হ্যাঁ, কবিগুরু একদিন বলেছিলেন তোর হবে। কেমন? তো আমরাও বলি দীপঙ্কর তোমার হবে।